ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক আজ। নির্বাচনের সময় নিয়ে হবে মূল আলোচনা। লন্ডনের দিকে তাকিয়ে পুরো দেশ। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাক্ষাৎ। গ্রহণ করেন কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। হাসিনার বাসভবন সুধা সদন এখন যেন মাদকের আখড়া। চলছে অনৈতিক কার্যকলাপও। স্থানীয়দের পাশাপাশি পথচারীরাও ভুগছে নিরাপত্তাহীনতায়। কুষ্টিয়ায় জলমহল জবরদখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে। মৎস্যজীবীদের বৈধ কাগজ থাকলেও প্রশাসনের অসহযোগিতার অভিযোগ। ভারতের আহমেদাবাদে লন্ডনগামী বিমান বিধ্বস্ত। 242 আরোহীর মাঝে অলৌকিকভাবে বেঁচে গেলেন একজন। বিশ্ব নেতাদের শোক। এবং আগামী 1 বছরের জন্য টাইগারদের ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজ। 3 ফরম্যাট 3 অধিনায়ক নীতি বাস্তবায়ন বিসিবি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। পাহাড়কন্যা ঘাগড়াচড়ির বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কৃষ্ণচূড়া, সোনালু, জারুল সহ বিভিন্ন প্রজাতির ফুল। এ নিয়ে একটি প্রতিবেদন থাকছে সংবাদের পরবর্তী অংশে, দেখার আমন্ত্রণ রইল। শুক্রবার হাই ভোল্টেজ লন্ডন বৈঠকে মিলিত হচ্ছেন ডক্টর ইউনূস ও তারেক রহমান। বিশ্লেষকরা বলছেন, ঐতিহাসিক এ বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের সময় নিয়ে মূল আলোচনা হবে। গণতন্ত্রের সুদিকাগার যুক্তরাজ্য এ বৈঠক থেকেই বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের দুয়ার খুলবে। রাজনীতিতে আসবে সুবাতাস, সূচনা হবে নতুন দিগন্তের। এই বৈঠকের দিকেই তাকিয়ে আছেন পুরো দেশবাসী। নাইম আফসারের রিপোর্ট। পুরো বাংলাদেশ এখন চেয়ে আছে লন্ডনের দিকে। শুক্রবার সকাল 9টায় ডরচেস্টার হোটেলে বসছে হাই ভোল্টেজ মিটিং। মিলিত হবেন বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, 2 ঘন্টার এই বৈঠকে মূল আলোচনা হবে আগামী নির্বাচনের সময়সূচি নিয়ে। ডক্টর ইউনূস এপ্রিলের প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন করার যে ঘোষণা দিয়েছেন তাতে আপত্তি প্রধান দল বিএনপির। লন্ডন বৈঠকেই এই সমস্যার সমাধান হবে, নিষ্পত্তি হবে সব সংকটের, এমন আশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। তিনি মনে করেন বৈঠকটি হবে জাতির জন্য দিক নির্দেশনামূলক। আমি বিশ্বাস করি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের নেতা জনাব তারেক রহমানের বৈঠকটি একটি দিক নির্দেশনামূলক এবং জাতির টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হবে। কারণ এই বৈঠকেই অনেক কিছুই দুজনের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ইস্যুগুলো নিষ্পত্তি করা সম্ভব হবে। সরকারের পক্ষ থেকে আয়োজন করা লন্ডন বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা করছেন দুই পক্ষই। এই বৈঠকেই বিএনপির সঙ্গে সরকারের সব মতপার্থক্য ও দূরত্ব কেটে যাবে বলে আশায় বুক বেঁধেছেন দেশের মানুষ। বিএনপির নেতা আমির খসরু লন্ডনে গেছেন। জানা গেছে বৈঠকের ব্যাপারে তিনি তারেক রহমানকে সহযোগিতা করবেন, তবে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে থাকবেন না তিনি। মূল বৈঠকটি হবে 1-to-1। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বৈঠক ঘিরে দুই পক্ষেই ছাড় দেওয়ার মানসিকতা ফুটে উঠেছে। আর তাহলে সব টানাপড়ন দূর হবে, কেটে যাবে আস্থার সংকট। লন্ডন বৈঠকেই খুলে যেতে পারে জাতীয় ঐক্যের দরজা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। হাই ভোল্টেজ বৈঠকটি হবে যে হোটেলে, সেই ডরচেস্টার হোটেলেই উঠেছেন ডক্টর ইউনূস। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তা এক ধরনের বাতুলতা বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। তার আশা, এ বৈঠক আগামী নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে জনগণের প্রত্যাশা পূরণ হবে উল্লেখ করে দলের পক্ষ থেকে বৈঠকের সাফল্য কামনা করেন। এ সময় উন্নয়নের নামে আওয়ামী লীগ নেতাদের লুটপাট করা অর্থ বিদেশে পাচারের বিষয়টি আড়াল করতে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। যে বিষয়গুলি এখন ডিসকোর্স সারা বাংলাদেশে, এগুলোর মানে একটা সমাধান বেরিয়ে আসবে বা এগুলো নিয়ে
একটা মূল বার্তা সেখান থেকে আসবে, এই প্রত্যাশা মানুষ করছে। তো আমাদেরও সেই প্রত্যাশা। এটা খুবই উচ্চ পর্যায়ের একটি বৈঠক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বাধা নেই, চাইলে যে কোনো সময় তিনি দেশে ফিরতে পারেন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকালে গাজীপুরের শালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। পুশিন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সঠিক প্রক্রিয়া ও চ্যানেল না মেনে অমানবিকভাবে তাদের ঠেলে দেওয়া হচ্ছে। নজরুল ইসলামের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। বৃহস্পতিবার সকালে গাজীপুরের শালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রশ্নের জবাবে তিনি জানান, তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন, তার দেশে ফেরায় কোনো বাধা নেই। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই, উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের না যে কোনো সময় ওনারা যে সময় যে সময় উনি মনে করবেন সেই সময়। অমানবিকভাবে ভারত থেকে পুশিনের সমালোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বিষয়টি দেশটির হাই কমিশনারকে অবহিত করা হয়েছে। আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অবদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এইগুলো আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে আছে হাই কমিশনার আছে তাকে ওইটা বলা। এ সময় ভারত সহ বিভিন্ন দেশ থেকে আগতদের মাধ্যমে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক উদ্যোগ নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এয়ারপোর্ট, তারপরে ল্যান্ডপোর্ট, এগুলির ক্ষেত্রে কিন্তু সচেতনতা বৃদ্ধি করার জন্য বলা হয়েছে। পরে শ্রীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ে গবেষণা কার্যক্রম পরিদর্শন ও বিজিবির গাজীপুর অফিস পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্য সফরের তৃতীয় দিনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দিনের শুরুতে স্থানীয় সময় সকাল 11:20 থেকে 11:50 পর্যন্ত রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে অডিয়েন্সে অংশ নেন অধ্যাপক ইউনূস। এ সময় বাংলাদেশের সংস্কার কার্যক্রম নিয়ে কথা হয় ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। এরপর স্থানীয় সময় দুপুর 1:30টায় তিনি রাজা চার্লস তৃতীয়র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় বিকেল 3টা পর্যন্ত এই অনুষ্ঠানে থাকেন তিনি। বিকেল 3:30টায় তিনি হাউস অব কমন্সের স্যার লিডসে ওয়েলের সঙ্গে একান্ত বৈঠক করেন ডক্টর ইউনূস। বৈঠকের দ্বিপাক্ষিক সহযোগিতা, সামাজিক ব্যবসা এবং জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। কিং চার্লসের সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের একটা ওয়ান অন ওয়ান একটা মিটিং হয়েছে। এটা একটা প্রাইভেট মিটিং ছিল, এটা ওনারা দুইজনই ছিলেন ওই মিটিংয়ে, এবং সেই মিটিংয়ে বাংলাদেশের যে একটা বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে। আর আমাদের চিফ অ্যাডভাইজার কিং চার্লসকে জানিয়েছেন যে তারা কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছেন। আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদন এখন যেন মাদকের আখড়া। পাশাপাশি চলছে অনৈতিক কার্যকলাপও। রাত যত গভীর হয় ততই যেন তৎপরতা বাড়ে মাদকসেবীদের। এতে শুধু আশেপাশের বাসিন্দারাই নয়, পাশের সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষও ভুগছে নিরাপত্তাহীনতায়। সাদ আহমেদের রিপোর্ট। গেল 5 ফেব্রুয়ারি অগ্নিসংযোগের পর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন সুধা সদন। নজরদারি না থাকায় বাড়িটি এখন মাদকসেবী আর কিশোর গ্যাংয়ের আখড়ায় পরিণত হয়েছে। 4তলা বাড়িটির কোনো ঘরে নেই আসবাব, ভেঙে ফেলা হয়েছে টাইলসও, মেঝেতে পড়ে আছে পোড়া ছাই। দিন কিংবা রাত ভবনের প্রতিটি ফ্লোরে বসে মাদকসেবী আর কিশোর গ্যাংয়ের আড্ডা। শুধু মাদক সেবনই নয়, মাদক সেবনের পাশাপাশি চলছে অনৈতিক কার্যকলাপ। শুধু তাই নয়, মাদক সেবনের রুমেই তৈরি করা হয়েছে টয়লেট। আমরা যদি দেখাতে চাই, সন্ধ্যা হলে এখানে জমে মাদকের আড্ডা। শুধু মাদক নয়, সাথে হয় নানা ধরনের অনৈতিক কার্যকলাপ। ভবনগুলোর মেঝেতে দেখা যায় নানা অসামাজিক কার্যকলাপের চিত্র। দিনের বেলাতেও চলছে অবাধ মেলামেশা।
স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের নজরদারি না থাকায় দিনে দুপুরে এমনকি রাতেও ওই পরিত্যক্ত বাড়িতে প্রবেশ করছে কিশোর গ্যাং, মাদকসেবী এবং নারীসহ নানা শ্রেণীর লোক। বিশেষ করে সন্ধ্যার পর সেখানে সন্দেহজনক গতিবিধি আরও বেড়ে যায়। তারা বলছেন ধানমন্ডি লেক সংলগ্ন এই ভবনটি এখন এলাকায় অপরাধ কর্মকাণ্ডের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এখানে সন্ধ্যার পরে তো অনেক ছেলেপেলে ঢোকে, অনেকজনের নেশাপান করে, আবার গভীর রাত 10টার পরে মেয়েও নিয়ে অনেকজনের ঢুকে, অনেক কার্যকলাপ হয়। এখানে আসলে অনেক অকাম কুকাম হয়, বুঝছে। এখানে এসে আবার ট্যাবলেট খায়, গাঁজা মাজা খায়। এখানে থাকাটা আমাদের জন্য মুশকিল, কারণ এখানে যেসব অকাম কুকাম হয় তাতে একটা সমস্যা। এখানে মাদকের আড্ডা হচ্ছে, তাছাড়া এখানে বাড়িওয়ালাদের একটা আতঙ্ক না, কখন চুরি হচ্ছে, কখন ছিনতাই হচ্ছে, তো সব কিছু মিলে একটা বিশাল ঝামেলা। অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হওয়া বাড়িটি ঘিরে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মনেও। দেখে পরিত্যক্ত ভুতুরে বাড়ি মনে হলো এটি সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন সুধা সদন, যেটি এখন পরিণত হয়েছে মাদকের আখড়ায়। শুধু মাদকই নয়, সন্ধ্যা হলে জমে ওঠে নানা অনৈতিক কার্যকলাপ। স্থানীয় বাসিন্দারা বলছেন, কিশোর গ্যাং এবং মাদক সেবীদের তৎপরতা বেড়ে যাওয়ায় নিরাপত্তা হুমকিতে রয়েছেন তারা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে নানা বিনোদন কেন্দ্রের পাশাপাশি ঐতিহাসিক স্থাপনাগুলোতেও ভিড় জমাচ্ছে নগরবাসী। ঈদের ষষ্ঠ দিনেও মোগল স্থাপত্য লালবাগ কেল্লার আনাচে কানাচে দেখা গেছে দর্শনার্থীদের ভিড়। ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে ঐতিহাসিক ও স্থাপত্য ঘুরতে আসা বলছেন অভিভাবকরা। ঐতিহাসিক এই স্থাপত্য নিজ চোখে দেখতে এসেছেন বিনদেশিরাও। আরও জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখর রাজধানীর ঐতিহাসিক স্থাপনাগুলো। ইতিহাসের গুরুত্ব ও নগর জীবনের অবকাশে ঈদের ষষ্ঠ দিনেও মোগল স্থাপত্য লালবাগ কেল্লার আনাচে কানাচে দেখা যায় বিভিন্ন বয়সী দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কেউ ইতিহাসের গন্ধ নিতে, আবার কেউ ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী সহ আশপাশ এলাকা থেকে ছুটে এসেছেন ঐতিহাসিক এই আঙ্গিনায়। ঘোরাঘুরির পাশাপাশি পরিবারের সদস্যদের সাথে প্রিয় স্মৃতি ধারণ করতেও দেখা যায় দর্শনার্থীদের। কেল্লার চত্বরে অভিভাবকদের সঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায় শিশু কিশোরদেরও, যেন বই দেখা ছবির সাথে মিল খোঁজার চেষ্টা করছেন তারা। আমি প্রথমবার এসেছি, এখানে প্রকৃতিটা অনেক সুন্দর। আমি আমার বইতে দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে দেখে আমি এখানে আসছি। আমার আম্মুর কাছ থেকে গানের অনেক গল্প শুনছি, বই আগে পড়েছি, এই প্রথম আসলাম এখানে। ঈদ আনন্দের পাশাপাশি ইতিহাসের সাথে সন্তানদের পরিচয় করিয়ে দিতে সচেষ্ট মা বাবারাও। ক্যালেন্ডারে, তারপরে আপনার টাকার মধ্যে আমরা এই লালবাগ কেল্লার ছবি দেখতাম, তখন ছেলেরা অনেকদিন ধরে বায়না ধরছে যে আমরা এবারে ঈদে লালবাগ কেল্লা ঘুরতে যাব। ঐতিহাসিক একটা জায়গা লালবাগ কেল্লা, বাচ্চাদের দেখাতে আসলাম। এটা তো একটা হিস্টোরিক্যাল জায়গা, এখানে ঢাকা আসলে এখানে আসার একটা টান থাকে আর কি। ঐতিহাসিক এই স্থাপত্য ও ঐতিহ্য দেখতে এসেছেন ভিনদেশিরাও। স্মৃতি ধারণে ক্যামেরাবন্দি করছেন মুহূর্তগুলো। I love this place. It is very historical place. And I love Bangladesh. Most famous scenic spot here, and we are feeling it's really good during this Eid vacation to visit here. Yeah. প্রয়োজনীয় সংস্কার ও সৌন্দর্য বর্ধনের মাধ্যমে দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত থাকবে ঐতিহাসিক এ প্রাঙ্গণ, এমন প্রত্যাশা সবার। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। ঈদের ছুটিতে পর্যটকে মুখর কক্সবাজার, কানায় কানায় পূর্ণ সৈকতের বালিয়াড়ি। তীব্র গরম উপেক্ষা করে সাগরের নীল জলে গা ভাসাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার কিংবা বন্ধু বান্ধব নিয়ে ছুটে এসেছেন অনেকে। পর্যটকদের জন্য নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কক্সবাজার থেকে আব্দুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ঈদুল আজহার ছুটিতে মানব সমুদ্রে পরিণত হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। লোকে লোকারণ্য সৈকতের কলাতলি, সুগন্ধা, লাবণী সহ সবকটি পয়েন্ট। কেউ পরিবার, আবার কেউ বন্ধুদের সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন। ঘুরতে আসা পর্যটকদের কেউ ঘোড়ায়, কেউ বিচ বাইক, কেউ জেট স্কিতে চড়ে আনন্দে মেতেছেন। অনেকে বিস্তৃত বালিয়াড়িতে ঘুরে উপভোগ করছেন সাগরের অপার সৌন্দর্য। মোবাইল ও ক্যামেরায় প্রিয় স্মৃতি ধারণ করছেন অনেকে। তবে গরমে অধিকাংশ পর্যটকই স্বস্তি খুঁজতে সাগরের নোনা জলে নামছেন। আমরা রাজশাহী থেকে আসছি, কক্সবাজার এসে আমাদের অনেক ভালো লাগতেছে। ঈদের পরে এখানে আমরা 3 দিন যাবত আছি, অনেক মজা হইতেছে। আমার পরিবারের প্রায় 21 জন সদস্য আমরা আসছি সবাই। বিচে আইসা গোসল করতেছি, খুবই ভালো লাগছে, প্রকৃতি খুব সুন্দর।
গভীর নিম্নচাপে টানা বৃষ্টিতে ব্যবসায়ীদের পর্যটক সংখ্যা থাকলেও রৌদ্রোজ্জ্বল ঈদের ছুটিতে ধারণার চেয়েও বেশি পর্যটক আসায় কক্সবাজারে প্রাণ ফিরেছে। সেই সঙ্গে স্বস্তির সুবাতাস বইছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাঝে। এদিকে জ্যৈষ্ঠের খরতাপে উষ্ণতার সাথে বাড়ছে সূর্যের প্রখরতাও। আর এই সময়টায় সৈকতের নোনা জলে গা ভাসিয়ে দারুণ উচ্ছ্বসিত পর্যটকরা। তবে তাদের নিয়ন্ত্রণে বেশ হিমশিম খাচ্ছেন লাইফগার্ড কর্মীরা। যেখানে সেখানে পর্যটকরা নেমে যাচ্ছে, তার মধ্যে অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে আমাদের সমুদ্র সৈকতে। তো আমরা লাইফগার্ডরা সার্বক্ষণিক 3টা বিচের নির্দিষ্ট একটা এরিয়াতে দায়িত্ব পালন করি এবং আমাদের লাইফগার্ড সংকট রয়েছে, ইকুইপমেন্ট সংকট রয়েছে। তবে পর্যটকদের হয়রানি রোধে কাজ করছেন বলে জানায় ট্যুরিস্ট পুলিশ। নিরাপত্তার দিক দিয়ে সর্বোচ্চ আমরা যেটা সেবা, আমরা সেটা সেবা দিচ্ছি। আমাদের কাছে যে যখন আসতেছে আমরা সেই সেবাটাই আমরা দিচ্ছি। ঈদুল আজহার ছুটি আরও 2 দিন বাকি থাকলেও যার যার মতো ঘরে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। পটুয়াখালীতে নিজ উপজেলায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুনের অনুসারীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত 11টার দিকে গলাচিপা উপজেলায় পাতাবুনিয়া বটতলা বাজারে এই ঘটনা ঘটে। রাতে নুরুল হক তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে এই বিষয়টি জানান। জানা গেছে, রাতে বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় আয়োজিত এক স্মরণ সভায় অংশ নিয়ে ফেরার পথে অবরুদ্ধ হন তিনি। এর ঘণ্টা 3 মাথায় সেনাবাহিনীর 2টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। তবে রাত 1:30টার দিকে পুলিশ ও সেনাবাহিনী এসে সন্ত্রাসীদের রাস্তা থেকে হটাতে পারেনি বলে আবারও পোস্ট করেন নূর। এর আগে রাত 8টার দিকে বাজারে একটি আলোচনা সভায় চলাকালীন গণপরিষদ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। নূর কিংবা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ফ্যাসিবাদের আমলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রক্তচক্ষুকে ভয় করে নাই। কাজী এখন বাংলাদেশে এমন কোনো কুতুব তৈরি হয় নাই যেই কুতুবকে গণ অধিকার পরিষদ এবং ভিপি নূর ভয় করবে। কুষ্টিয়ায় মৎস্যজীবীদের জলমহল জবরদখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতাদের বিরুদ্ধে। জোরপূর্বক তুলে নেওয়া হচ্ছে অর্ধ কোটি টাকার মাছও। মৎস্যজীবীদের দেওয়া হচ্ছে হুমকি ধামকি। জলমহল ঘিরে চালানো হচ্ছে অস্ত্রের মহড়া। সরকারের কাছ থেকে জলমহলটি লিজ নেওয়ার বৈধ কাগজপত্র থাকলেও অভিযোগ নিয়েও মিলছে না প্রশাসনের কোনো সহায়তা। জলমহলটি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ চান মৎস্যজীবীরা। ইফরান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 37,81,000 টাকায় গত 1 বৈশাখ থেকে 3 বছরের জন্য কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ভগীরদহ জলমহলটির 13 কিলোমিটার জেলা প্রশাসকের কাছ থেকে ইজারা নেয় জনসেবা মৎস্যজীবী সমবায় সমিতি। প্রায় অর্ধ কোটি টাকার মাছ ছেড়ে চাষ কার্যক্রম শুরু করেন মৎস্য চাষিরা। তাদের অভিযোগ, স্থানীয় সাবেক বিএনপি নেতা রবিউল সরকার ও আসাদুজ্জামান মিঠু সহ বেশ কয়েকজন প্রভাবশালী জোরপূর্বক দখল করে জলমহলটি, তুলে নেয় অর্ধ কোটি টাকার মাছও। এছাড়াও হুমকি দিয়ে জলমহল ঘিরে তারা চালাচ্ছেন অস্ত্রের মহড়া। কতিপয় বিএনপির নামধারী লোকজন জোর দখল করে রাখেছে গোটা নদীটা। এরা বিএনপি করে প্রভাবশালী ছাত্র ছাড়াই থাইকে হুমকি ধামকি দিয়ে নদীতে নামতে দিচ্ছে না। জোর দখলে সেই মাছটা মেরে নিচ্ছে। এটা বিএনপির লোকজনই। এখন এটা তো আমরা ডাকে পাইছি, এটা তো আমাদেরকে সরকার বুঝাই দিছে। সরকারের কাছ থেকে জলমহলটি লিজ নেওয়ার বৈধ কাগজপত্র থাকলেও অভিযোগ দেওয়ার পরেও মিলছে না প্রশাসনের কোনো সহায়তা। এতে চরম বেকায়দায় পড়েছেন মৎস্যজীবীরা। জলমহলটি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছেন তারা। এখন তো নদী আমাদের, কিন্তু ওরা ওদের ধামকি ধমকিতে আমরা ফিরতে পারছি না। লাঠি জানে, প্রশাসন জানে, আসে এসে চলে যায়। সরকারের কাছে আমার আবেদন, মানে যারা পাইছে তাদের যেন সুষ্ঠুভাবে নদীটা আবাদ করতে দেয়। তবে জলমহল দখল ও মাছ তুলে নেওয়ার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করছেন অভিযুক্তরা। তোমরা পাইছো ভালো কথা পাও, আমাদের যে মাছ আছে আমরা নদীতে কিছু না 8টা-9টা পাট আছে, বুঝছেন, পাট হ্যাঁ। আমার এই অংশে মনে হয় 40 জন পার্টনার আছে। এরা হচ্ছে এই মাছটার মালিক। আমাদের মাছই ওরা মারতে দেবে না, এই ব্যাপারে ওনারা বিভিন্ন সময় বিভিন্ন পাইকারে ঘুরে বেড়াচ্ছে।
এদিকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলছে স্থানীয় প্রশাসন। আমি যে আমার উপর যে তদন্ত আছে সেই তদন্ত আমি করব, আর যে মাছ যে চুরির বিষয়টা আছে সেই বিষয়টা আমি থানাকে অবহিত করেছি এবং তারা অস্ত্র প্রদর্শন করছে এটাও আমি জেনেছি এবং এই বিষয়ে আমি র্যাব এবং সেনাবাহিনীকে জানানো হয়েছে। আশা করি ব্যবস্থা গ্রহণ হবে। এক পক্ষের আমরা অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন আছে, তদন্ত করে আমরা আইনের ব্যবস্থা নিব। জলমহলটি দখলমুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন। আবারও মাছ চাষ করবে মৎস্যজীবীরা, এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।